আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো। আপনাদের সঙ্গে থাকবো আমি রিদওয়ানা বিনতে জলিল। দুদেশের সম্পর্কের অনেক দিক শক্তিশালী করতেই বাংলাদেশ সফর বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেছেন। এ সময় তিনি বলেন, শুভাকাঙ্ক্ষী হিসেবে বাংলাদেশের 50 বছর পূর্তি এবং কোভিডকালীন সময়ের অর্থনীতি সহ নানা বিষয় নিয়ে আলোচনাও হয়েছে বৈঠকে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, দ্বিপাক্ষিক বিষয়ে নানা ইতিবাচক দিক নিয়ে আলোচনা হয়েছে। Bangladesh media. I'm 1.5 years, and the invitation was most timely. We are committed to continue our work together to take our bilateral relations to newer heights under the leadership of two honorable Prime Ministers, Sri Narendra Modi and Sheikh Hasina. Our recent activities go beyond consultations and gestures, however important they might be. We have made practical progress on the ground, conducting a trial run of container cargo through Chattogram port to Agartala, adding 2 new protocol routes to inland waterways connecting Tripura to your national waterways, handing over 10 BG locomotives, commencing movement of container and parcel trains, and forming a JV in the energy sector. These are but some recent examples. আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। এর আগে এইচ.টি. ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজ মাঠে। সকাল 11:30টায় অনুষ্ঠিত হয় জানাজায়। রাজনৈতিক নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বাদ আসর গুলশান আজাদ মসজিদের দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গেল রাতে মারা যান এইচ.টি. ইমাম। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। 82 বছর 83 বছর বয়সেও যেভাবে উনি সবকিছু পরিচালনা করছেন, এই থেকে নবপ্রজন্ম, আগামী দিনের রাজনৈতিক অঙ্গনের মানুষ, আগামী দিনের আমলাতন্ত্রের মানুষরা অনেক কিছু শিখবে। তিনি জনতার মঞ্চে মূল নেপথ্য কারিগর ছিলেন। এস.টি. ইমাম সাহেবের মৃত্যুতে এটি অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এইচ.টি. ইমামের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। মরদেহের ডান পাশে শহীদ মিনারের পশ্চিম দিকে একটি শোক বই রক্ষিত আছে। আপনারা আপনাদের অনুভূতি, আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের অনুভূতি প্রকাশ করবেন সেই শোক বইতে। অত্যন্ত ভাব গাম্ভীর্য পরিবেশে বাঙালি জাতির মহান যোদ্ধা, বাংলাদেশের প্রথম সরকারের মুখ্য সচিব এইচ.টি. ইমাম, তাকে আমরা গত রাতে, গভীর রাতে 1:05 আমরা হারিয়েছি। তার প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আমরা সমবেত হয়েছি তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদনের জন্য। ইতিমধ্যে সর্বস্তরের জনতার পক্ষ থেকে ব্যক্তিগত পর্যায়ে সহ জাতীয় ভিত্তিক সংগঠন সমূহ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সমূহ তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন।
পরের সংবাদে চলে যাচ্ছি আমরা। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। শিক্ষকতা, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, ক্যাবিনেট সচিব কিংবা রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রেই অনন্য হয়ে থাকবেন আওয়ামী লীগের তুখোর এই রাজনীতিক। তার বর্ণাঢ্য কর্মময় জীবনের কিছু অংশ তুলে ধরছেন শরীয়ত খান। হোসেন তৌফিক ইমাম, যিনি এইচ.টি. ইমাম নামে বেশি পরিচিত ছিলেন। নামকেও যে ছাড়িয়ে যান কেউ কেউ, তারই একজন তিনি। I have forgotten myself that my name is Hussein Tawfiq Imam. People call me HT, who are very good friends. Otherwise, I'm known as HT Imam. আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতার জন্ম 1939 সালের 15 জানুয়ারি টাঙ্গাইল শহরে। বাবা তাফসির উদ্দিন আহমেদের চাকরি সূত্রে রাজশাহীতে থাকা, সেখানেই শুরু শিক্ষা জীবন। 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করার পর রাজশাহী সরকারি কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবনে প্রবেশ। 1961 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়ে যোগ দেন সরকারের উচ্চ পদে। কমিশনের যে দক্ষতা বৃদ্ধি পেয়েছে। 1965 সালে এইচ.টি. ইমাম ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। 1971-এ পাকিস্তানের আনুগত্য ত্যাগ করে যুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রথম ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেন। আমি চাই শোষিতের গণতন্ত্র, অর্থাৎ গণতন্ত্র থাকবে, আর যারা শোষিত তারা যেন তাদের ন্যায্য অধিকার পায়। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন। 2014 সালে নিয়োগ পান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে। তিনি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান। চেষ্টা করে আসছি যে দেশে এমন একটি নির্বাচন কমিশন হোক যেটি সবকিছুর ঊর্ধ্বে থাকবে। একজন দায়িত্বশীল কর্মকর্তা, একজন রাজনীতিক, সর্বোপরি একজন সফল মানুষ হিসেবে দেশের ইতিহাসে লেখা থাকবে এইচ.টি. ইমামের নাম। শরীয়ত খান, RTV, ঢাকা। জনগণের কল্যাণের দিকে লক্ষ্য রেখে গবেষণা কাজ চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া স্বল্প ব্যয়ে যেন অধিক উৎপাদন করা যায় সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সকালে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান এবং প্রযুক্তি গবেষণা প্রকল্পে বিশেষ অনুদান শিক্ষার্থী এবং গবেষকদের মধ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ এবং NST ফেলোশিপের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জ্ঞান বিজ্ঞান চর্চা এবং অনুশীলনের মাধ্যমে বিজ্ঞান মনস্ক সমাজ গড়তে সবাইকে তাগিদ দেন প্রধানমন্ত্রী। শরীয়ত খানের আরেকটি রিপোর্ট। এবং বিশেষ গবেষণা অনুদানের চেক জাতীয় পর্যায়ে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরির লক্ষ্যে 2010 সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বঙ্গবন্ধু ফেলোশিপের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কাজে উৎসাহ দিতে বিজ্ঞানী ও গবেষকদের প্রদান করা হয় বিশেষ অনুদান। এবার 3402 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ ও ন্যাশনাল সায়েন্স টেকনোলজি ফেলোশিপের চেক এবং 8 জনকে গবেষণা অনুদানের চেক প্রদান করা হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে চেক তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। পরে শেখ হাসিনা বলেন, বিজ্ঞানকে অস্বীকার করে জীবন চলতে পারে না, তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে বিজ্ঞান চর্চার উপর জোর দেওয়ার তাগিদ দেন তিনি। বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা ছাড়া কিভাবে একটা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে? কারণ বিজ্ঞানের যুগে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের চলতে হবে। সে কারণে আমরা সরকার আসার পরই সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার পদক্ষেপ নিই। গবেষণার জন্য আলাদা বরাদ্দ আমরা বাজেটে রাখি। শেখ হাসিনা বলেন, সীমিত সম্পদ যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা পূরণ সম্ভব, আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। এটা কিন্তু জনগণেরই অর্থ, কাজে তার জন্য জনগণের কল্যাণে লাগে। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু কৃষি আমাদের প্রয়োজন। কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ করা। আমাদের জনসংখ্যা বেশি, কৃষি উৎপাদনের জায়গা কম, কিন্তু সেটাকে আমরা ব্যবহার করে আমাদের দেশে কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কাজে সেটা মাথায় রেখেই আমাদেরকে গবেষণা আরও জোর দিতে হবে। দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু গবেষণা কেন্দ্র এবং প্রতিটি বিভাগে একটি করে নভ থিয়েটার নির্মাণ করার কথা জানান সরকার প্রধান। দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চিন্তাভাবনা আছে।
তবে সেখানে আমরা জায়গা দেখছি, জায়গা খুঁজছি, ওই অঞ্চলটা আমরা আরো উন্নত করতে চাই। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতার জন্য গবেষকদের বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ। শরীয়ত খান, RTV, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর মুক্তি পেয়েছেন। প্রায় 10 মাস পর সকালে কাশিমপুর কারাগার থেকে কিশোরকে মুক্তি দেওয়া হয়। 12:30টার দিকে তিনি একটি সাদা রঙের গাড়িতে চড়ে কারাগার এলাকা ত্যাগ করেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেননি তিনি। কাশিমপুর কারাগার 2 এর জেল সুপার আব্দুল জলিল জানিয়েছেন, কিশোরের জামিনের কাগজ বেলা 11টার দিকে কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় কারা ফটকে তার স্বজনেরা উপস্থিত ছিলেন। মুশতাক আহমেদ এবং কার্টুনিস্ট কিশোরকে গত বছরের মে মাসে গ্রেফতার করে র্যাব। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, আটকদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করার দাবিও জানান বিএনপির মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবের সামনে লেখক মুশতাক আহমেদ এবং সাংবাদিক মুকাব্বির হত্যার দোষীদের বিচারের দাবিতে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এই প্রতিবাদ সমাবেশে যুবদল সহ বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তারা জনগণের যে কথা বলার অধিকার, যে বাক স্বাধীনতা, তা তারা কেড়ে নিয়েছেন। বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলের মুক্তি দাবি করছি। অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছদ্মবেশে পাকিস্তানিদের সাহায্য করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা রহস্যজনক বলেই পদ বাতিলের দাবি উঠেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন পদ বাতিলের সিদ্ধান্ত হয়নি। সকালে চুয়েটের একটি আন্তর্জাতিক কনফারেন্সে সচিবালয় থেকে ভার্চুয়ালি অংশ নেন তথ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি। তথ্যমন্ত্রী আরও বলেন, বেগম জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আইনগত বিষয়টি খতিয়ে দেখছে সরকার। দেশের সকল মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর অপব্যবহার যেন না ঘটে সেটা দেখা হবে। একজন মুক্তিযোদ্ধাকে এক গ্লাস পানি খাওয়ানোর অপরাধে বাংলাদেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। সেখানে বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধ করছেন, তো সেক্টর কমান্ডার, আর ওনার স্ত্রী পুত্রদেরকে এইভাবে একেবারে যেভাবে রাখা হয়েছিল আদর আপ্যায়ন করে, এটি তো রহস্যজনক। তুরাগ নদী এবং জলাশয় দখল করে মিরপুরের সংসদ সদস্য আসলামুল হকের গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো বাধা না থাকলেও 2 মাসেও তা করা হয়নি। এই সুযোগে নিজের অবৈধ স্থাপনা বাঁচাতে তিনি এখন ধর্ণা দিচ্ছেন আপিল বিভাগে। বিআইডব্লিউটিএ বলছে, জেলা প্রশাসকের নির্দেশনা পেলেই তারা অভিযান পরিচালনা করবেন। অন্যদিকে আইনজীবীরা বলছেন, হাইকোর্টের মামলা খারিজের রায় নিয়েই উচ্ছেদ করা যায়। শরীয়ত খানের আরও একটি রিপোর্ট দেখব। নদী তীরের বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে অবকাঠামো। প্রায় 54 একর জমির উপরের বিদ্যুৎ প্রকল্প ও অর্থনৈতিক অঞ্চলটির মালিক সংসদ সদস্য আসলামুল হক। নদী রক্ষা কমিশনের প্রতিবেদন অনুযায়ী অবকাঠামো নির্মাণ করতে গিয়ে নদীর 13 একর আর বন্দরের সীমার 8 একর জমি দখল করেছেন সংসদ সদস্য, আর বাকি জমি ড্যাপের আওতাভুক্ত, যা উদ্ধারে গেল মার্চে অভিযানেও এসেছিল বিআইডব্লিউটিএ। কিন্তু সংসদ সদস্যের তোপের মুখে ফিরে আসতে হয়েছে। অবশেষে বিষয়টি সুরাহা করতে নদী রক্ষা কমিশন ও হাইকোর্টের দ্বারস্থ হন এমপি আসলাম। প্রায় 6 মাস মামলা চলার পর মামলায় হেরে যান সংসদ সদস্য। এমনকি নদী রক্ষা কমিশনের প্রতিবেদনও যায় তার বিরুদ্ধে। অবশেষে গেল 12 জানুয়ারি এমপি আসলামের স্থাপনা উচ্ছেদে
নৌপরিবহন মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বিআইডব্লিউটিএ। সংস্থাটির পক্ষ থেকে আগে নিজ উদ্যোগে ভাঙতে গেলেও এখন যেন আগ্রহ নেই। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে তাদের কোনো জায়গা দখল করেননি এমপি আসলাম, অথচ নদী রক্ষা কমিশনের প্রতিবেদন বলছে প্রায় 13 একর জায়গা নদীর। রিপোর্টে তো ওয়াটার বোর্ডের জমি উনি দখল করে নাই আসলাম সাহেব, যেটা আমার কাছে রিপোর্ট আছে সেই হিসাবে আসলাম সাহেব আমার ওয়াটার বোর্ডের জমি দখল করেন। আমার ম্যান্ডেটের মধ্যে আছে ল্যান্ড ডেভেলপমেন্ট করে দেওয়া, আমি আমার ম্যান্ডেটের বাইরে তো যেতে পারবো না। জেলা প্রশাসককে সব দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা প্রশাসককে বলা হয়েছে আরএস বাতিল করতে, আরএস বাতিল করে নদীর সীমানা নির্ধারণ করতে। জেলা প্রশাসন যখন আমাদেরকে ডাকবে আমরা অবশ্যই সেটা উচ্ছেদে যাব। এক সংস্থা যেন অন্য সংস্থার দিকে তাকিয়ে আছে। এ নিয়ে জানতে নদী রক্ষা কমিশনের অফিসে গেলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান দেখা দিলেন না। সবার যখন এই অবস্থা তখন প্রশ্ন উঠতেই পারে, তাহলে এ দায়িত্ব কার? এখানে আদালত সরাসরি বলে দিলেন, তাদের আবেদন খারিজ করে দিলেন। সাথে সাথে তো হয়তো হ্যাঁ তাদের কিছু পুলিশ ফোর্স লাগবে, র্যাব লাগবে, অফিসার লাগবে, এগুলোর জন্য 2-3 দিন সময় লাগতে পারে। অন্য কাজগুলো কিন্তু চলছে, এটা কিন্তু হচ্ছে না। অথবা এই জায়গাটা বলবো এটার জবাব বিআইডব্লিউটি কে দিতে হবে, জেলা প্রশাসনকে দিতে হবে। সে সচিব হোক, সে আপনার বিআইডব্লিউটি এর চেয়ারম্যান হোক, ডিসি হোক, যেই হোক, আমরা এখানে কোনো ছাড় দেব না। যারা এখানে দখল করে রেখেছে তারা কোর্টে গেছে, কোর্ট ইতিমধ্যে পরবর্তী আবার ডাইরেকশন তারা দিয়েছে। এখন তো আমাদের চিহ্নিত আমরা করে ফেলেছি ইতিমধ্যেই লাল পতাকা দিয়ে। পরবর্তী যেটা হবে সেখানে আমাদের পিলার বসাতে হবে। আমরা কোর্টের এই চিঠিটা আসলেই আমরা সেখানে পিলার বসিয়ে দিব, এখানে কোনো ঝামেলা নেই। শরীয়ত খান, RTV, ঢাকা। পঞ্চম দফায় দ্বিতীয় দিনে ভাষাঞ্চরে স্থানান্তর করা হচ্ছে 1759 জন রোহিঙ্গাকে। সকাল 11টার পর চট্টগ্রামের বোর্ডকাল ঘাট থেকে নৌবাহিনীর 5টি জাহাজ তাদের নিয়ে নোয়াখালীর ভাষাঞ্চরের উদ্দেশ্যে রওনা হয়। দুপুরের মধ্যে তাদের ভাষাঞ্চরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে কক্সবাজার এবং টেকনাফের বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে রোহিঙ্গাদের বাসে করে চট্টগ্রামে আনা হয়। গেল বছরের 4 ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষাঞ্চরে স্থানান্তর শুরু হয়। এ পর্যন্ত মোট 10,958 জনকে ভাষাঞ্চরে স্থানান্তর করা হয়েছে। করোনা সংকটে বিশ্বে উন্নয়নমূলক কাজ থমকে গেল, বাংলাদেশের উন্নয়ন থামেনি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। বুধবার বিকেলে পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের সমাবেশে তিনি এই কথা বলেছেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই দেশ আজ দুর্নীতিমুক্ত, কারণ তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেন না। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক এবং বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigital। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।